আমাকে বিয়ে করতে হবে কন্ট্রাক্টে। নাহিদ এতটাই অবাক হলো কিছুক্ষণ কথাই বের হলো না মুখ থেকে। তনুজার মুখটা একদম শান্ত দেখাচ্ছে, যেন সে এই কথাটা আগেও অনেকবার ভেবেছে। কোনো নার্ভাসনেস নেই, কোনো লাজুক ভাব নেই, সে শুধু তার দিকেই তাকিয়ে আছে সরাসরি। কন্ট্যাক্ট মানে বিয়েটা সত্যিকারের না, কাগজে কলমে 6 মাস, এরপর ডিভোর্স। আপনি এত বড় কোম্পানির মালিক আর আমি সাধারণ গ্রামের ছেলে, তাহলে আমি কেন ম্যাডাম? কিছুই বুঝতে পারছেন না, তাই আসুন বুঝিয়ে বলছি। এরা হচ্ছে গল্পের নায়ক আর নায়িকা। একদিন সন্ধ্যায় পার্কের বেঞ্চে বসে আছে তনুজা। চারিদিক থেকে হতাশা ওকে ঘিরে ধরেছে। ভিতর থেকে কেউ আত্মচিৎকার করে বলছে, পালিয়ে যা তনুজা, অনেক দূরে পালিয়ে যা। ওই জীবনটা তোর জন্য না। এসব ভেবেই পাগল হয়ে যাচ্ছে তনুজা। খামছে ধরে নিজের চুল, চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ে বৃষ্টির ফোঁটার মতো। তনুজা চোখ মুছে সামনে তাকাতেই দেখল ওর থেকে কিছুটা দূরে একটা ছেলে নিজের চুল খামছে ধরে বসে আছে। তনুজা একটু ভালো করে লক্ষ্য করে দেখল ছেলেটাও কাঁদছে। তনুজা কিছুক্ষণ পূর্ণ দৃষ্টিতে ছেলেটাকে দেখে, কিছু একটা ছককষে কয়েক মুহূর্তে। এখানে কি আপনি সবসময় আসেন? হঠাৎ মেয়েলি কণ্ঠ শুনে চমকে তাকাই নাহিদ। ঝাপসা চোখে দেখল সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। চোখ জোড়া তখনও ভিজা নাহিদের। দ্রুত শার্টের হাতেই চোখ মুছল, মিনমিনে গলেই পড়ল, না, আজই প্রথম এসেছি। আপনার পাশে একটু বসতে পারি? হ্যাঁ। কাঁদছিলেন কেন? নাহিদ এবার পূর্ণ দৃষ্টিতে তাকেই তনুজার দিকে। বেশভূষায় বোঝাই যাচ্ছে কোনো ধনী দুলালি। তার কান্নার কারণ জানলে নিশ্চয়ই উপহাস করবে, তাই কারণটা সরাসরি না বলে ঘুরিয়ে বলল, ঝলমলে দামি জীবন যাদের, তাদের কাছে আমার কান্নার কারণ অত্যন্ত সামান্য। এমন ঝলমলে দামি জীবন চান আপনি? কে না চায় এমন জীবন? আমি চাই না। আমার জায়গায় এসে দাঁড়ালে আপনার ঝলমলে জীবনটা বড় কাঙ্ক্ষিত। দারিদ্রতা আর পরিবারের দায়িত্ব পালন করার জন্য বড্ড প্রয়োজন টাকার। একটু খুলে বলবে? হয়তো তোমার সমস্যা আমি সমাধান করতে পারবো, আর আমার সমস্যা তুমি। রূপপুর গ্রামে থাকতাম আমরা। আমাদের ছোট পরিবার, মা বাবা আর আমরা 2 ভাই বোন। আমার আব্বা রাজমিস্ত্রির কাজ করতেন। ওনার সামান্য ইনকামে ছোট সংসার, সাথে আমাদের 2 ভাই বোনের লেখাপড়ার খরচ চলতো। আমি ভার্সিটিতে পড়াকালীন হুট করে আব্বার মৃত্যু নাড়িয়ে দিল আমাদের পৃথিবী। একমাত্র উপার্জন মানুষটা চলে যাওয়ায় আমরা 3 জন অথই সমুদ্রে পড়ে যাই। আম্মা লোকের বাড়িতে কাজ করতে শুরু করলো। আমিও পড়াশোনার পাশাপাশি ছোটোখাটো কাজ করতাম, কিন্তু এতে 3 পেট চালানো বড্ড কঠিন হয়ে পড়ল। আম্মা একবেলা খেলে দুবেলা না খেয়ে থাকে। আমিও দেখেও কিছু করতে পারতাম না। অনার্স 3rd ইয়ারে বন্ধ হয় পড়ালেখা। গ্রামে কাজ করে পেট চালানো দায় হয়ে গেছে, তাই চলে এলাম শহরে। 3 দিনেও একটা কাজ জোগাড় করতে পারিনি। ক্ষুধার্ত বোনটার মুখের দিকে তাকাতে পারছি না। আম্মা অসহায় চোখে তাকিয়ে থাকে, মুখে কিছু বলে না। কথাগুলো বলতে বলতে গাল গড়িয়ে চোখের জল পড়ল নাহিদের। পুরুষ মানুষ নাকি সহজে কাঁদে না, কিন্তু বাস্তবিক অর্থে অসাহিত্য কাঁদতে বাধ্য করে পুরুষকেও। তনুজার এতে মায়া হলো ছেলেটার জন্য। কেন হলো তার কারণ খুঁজে পেল না। নিজের হ্যান্ডব্যাগ থেকে টাকা আর একটা কার্ড বের করে নাহিদের হাতে দিয়ে বলল, কালকে কার্ডে থাকা ঠিকানায় চলে এসো। একটা চাকরির ব্যবস্থা করে দিব আমি তোমার, আর এই টাকাগুলো নিয়ে খাবার কিনে নিয়ে যাও। টাকার প্রয়োজন নেই ম্যাডাম, চাকরির একটা ব্যবস্থা করে দিলেই হবে। টাকা আমি নিব না। রাখো টাকাটা, তোমার বেতনের থেকে অগ্রিম দিলাম। দয়া না, দয়া বা দান নয়। তোমাকে দেখেই বুঝেছি কারে দয়া নিয়ে বাঁচার মতো ছেলে তুমি নও। ম্যাডাম, আপনার এই উপকারের কথা আমি আজীবন মনে রাখবো। কৃতজ্ঞ থাকবো সারা জীবন আপনার কাছে। আচ্ছা এখন যাও, কাল সকাল 9টার মধ্যে চলে আসবে অফিসে।
পরের দিন সকাল 9টার মধ্যে নাহিদ এলো তনুজার অফিসে। নাহিদ তনুজার সামনে বসে আছে। রুমে এসি থাকা সত্ত্বেও নাহিদ ঘামছে। তনুজা বলল, আপনাকে কাল বলেছিলাম চাকরির জন্য ব্যবস্থা করে দিব, একটা শর্ত আছে। জি ম্যাডাম, কি শর্ত? তনুজা কোনো ভনিতা ছাড়াই সরাসরি বলল, আমাকে বিয়ে করতে হবে কন্ট্রাক্টে। নাহিদ এতটাই অবাক হলো, কিছুক্ষণ কথাই বের হলো না মুখ থেকে। তনুজার মুখটা একদম শান্ত দেখাচ্ছে, যেন সে এই কথাটা আগেও অনেকবার ভেবেছে। কোনো নার্ভাসনেস নেই, কোনো লাজুক ভাব নেই, সে শুধু তার দিকেই তাকিয়ে আছে সরাসরি। এই ছিল ফ্ল্যাশব্যাক। আসুন এখন গল্পে ফেরা যাক। আমি মাস্টার্স কমপ্লিট করার পরপরই অফিসে জয়েন করেছি, কারণ কোম্পানির 70% মালিকানা আমার নামে। আমার দাদা লিখে দিয়ে গেছে আমার নাম। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করেই পাপা আমার বিয়ে করে ঠিক করে ওনার বন্ধুর নেশাখোর ছেলের সাথে। এমন কোনো খারাপ স্বভাব নেই যা ওই ছেলেটার নেই। নোংরা মানসিকতার একজনকে আমি নিজের স্বামী হিসেবে কিভাবে মেনে নেব? আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। তাই আমি এমন একজনকে খুঁজছিলাম যার ভেতরে কোনো লোভ নেই। সাধারণ কেউ। তোমাকে দেখে আমার তেমনটা ভালো মনে হয়েছে তাই। নাহিদ ভাবল বহুক্ষণ। তার এখন চাকরিটা খুব প্রয়োজন তার পরিবারের জন্য, মা আর বোনকে ভালোভাবে রাখার জন্য হলো তার এখন চাকরিটার প্রয়োজন। তনুজাকে নাহিদের খারাপ মনে হলো না। তনুজার চিন্তিত মুখটা দেখে হুট করে ওকে বিয়ে করার সিদ্ধান্ত নিল। তনুজা তার বিপদের দিনে পাশে দাঁড়িয়েছে, তাই নাহিদ আর না করতে পারল না। দুজনের মধ্যে এক অদ্ভুত বোঝাপড়া হলো। তনুজা নিজের কেবিনে কাজ করছিল। অনেকদিন পর কাল রাতে ওর খুব ভালো ঘুম হয়েছে। মন থেকে ভারী একটা বোঝা নেমে গেছে মনে হয়। উৎফুল্ল দেখাচ্ছে তনুজাকে। তখনই নাহিদ কিছু ফাইল নিয়ে ভেতরে আসার অনুমতি চাইল। আসবো ম্যাডাম? হ্যাঁ আসো। ম্যাডাম, ফাইলগুলোতে আপনার সিগনেচার লাগতো। দিচ্ছি, আগে তুমি বসো তো, কথা আছে। জি বলুন। এখন কোথায় আছো তোমরা? নাহিদ একটু ইতস্তত বোধ করলো, মাথা নিচু করে পড়ল, একটা বস্তিতে আছি। এই মাসের বেতন ফেলে আপনার টাকাটা পরিশোধ করে সংসার খরচ চালিয়ে একটা ছোট বাসা নিতে পারি কিনা? মিরপুর শাপলা সরণির দিকে দেখো, ওই দিকে বাসার দাম কিছুটা কম পাবে। আর আমার টাকা নিয়ে চিন্তা করো না। এখন তোমার আমার বলতে কিছু নেই, সবটাই আমাদের। সেসব তো লোক দেখানো ম্যাডাম। নাহিদের কথাই তনুজার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। কন্ট্যাক্টে হলো, বিয়েটা তো সত্যি। এ ছেলে কেমন মুখের উপর বলে দিল সব লোক দেখানো। তনুজা মুখটা কালো করেই বলল, সে যাই হোক, তাড়াতাড়ি একটা বাসা দেখো, ছোট হলেও চলবে, কিন্তু বস্তিতে আমি থাকতে পারবো না। এভাবেই কাটলো কয়েকটা দিন। হুট করে একদিন অফিসে অর্ক এলো। ছেলেটা শরীর থেকে মদের বাজে স্মেল আসছে। দিন দুপুরেও ড্রিঙ্ক করে ছেলেটা হেলে দুলে হাঁটছিল অর্ক। অতিরিক্ত ডাং খাওয়ার ফলে ঠিকমতো পাও ফেলতে পারছিল না। ঢুলতে ঢুলতে তনুজার কেবিনের দিকে হাঁটা দিল। নাইট তখন তনুজার কেবিনে ছিল। কোনো একটা প্রজেক্ট নিয়ে ডিসকাশন করছিল ওরা। তনুজা বেবি, তুমি আমার ফোন কেন রিসিভ করছো না? কতবার কল দিলাম তোমায়? ডাং থাকার কারণে কথা আটকে যাচ্ছিল অর্কের। ওকে দেখে তনুজা বিরক্ত চোখে তাকিয়ে বিড়বিড় করলো, এই আপদ আবারও চলে এসেছে, ও আল্লাহ রহম করো। বেবি, কথা বলছো না কেন? শোনো বেবি, আই মিস ইউ সো মাচ। অর্কের বাচনভঙ্গি দেখে নাহিদ চোখ মুখ কুঁচকে নিল। সে তনুজার মতো বিড়বিড় করে বলল, আল্লাহ, এই ছেলের কি বোধ বুদ্ধি নেই নাকি? এত বড় মহিলাকে বলে বেবি। শালা কানার ঘরের কানা। কোন দিক থেকে ওনাকে বেবি মনে হয়? কয়েকদিন পর বেবিদের আম্মা হবে, ওনাকে ডাকে বেবি। শালা ওনাকে খালাম্মা ডাক। বয়সে তোর আমার দুজনেরই বড় উনি। নাহিদ বিড়বিড় করে বলল। তনুজা ঠিকই শুনে ফেলল। কটমট করে তাকায় নাহিদের দিকে, দাঁতে দাঁত চেপে বলে, কি বলছো তুমি? আমি খালাম্মা হই? আমি তোমার চেয়ে বয়সে 1 বছরের বড় হলেও অর্কের চেয়ে 8 মাসের ছোট হই। ওই ইডিয়টটা ড্রাগস নিয়ে এমন পাটকাঠির মতো দেখতে হয়েছে, আর তুমি বলছো আমি খালাম্মা? নাহিদ ফাঁকা ঢোক গেল। এত আস্তে বলল তাও শুনে ফেল খরগোশের কান এই মেয়ের। নাহিদ বোকা হেসে বলল, সরি ম্যাডাম, আসলে আমি ওভাবে বলিনি।
আসলে উনি বেবি বেবি করছিল, তাই বলে ফেলেছি, সরি। তোমাকে তো আমি পরে দেখছি, আগে এই আপদটার একটা ব্যবস্থা করি। নাহিদ আর তনুজা দুজনের মধ্যে এমনভাবে কথা বলছে যেন ওরা ছাড়া কেবিনে আর কেউ নেই। এদিকে অর্ক মাতলামি করতে করতে তনুজার টেবিলের উপর হুমড়ি খেয়ে পড়ল। এতেই বিরক্তিতে তনুজার চোয়াল শক্ত হয়ে এলো। অর্ক নিজেই আবার ঢুলো ঢুলো পায়ে উঠল। নাহিদ কিংবা তনুজা কেউই ওকে ধরল না। চলো বেবি আমার সাথে, আজ ক্লাবে আমার ফ্রেন্ডরা সারা রাত পার্টি করবে। অসম্ভব, তোমার মতো মাতালের সাথে আমি কোথাও যাব না। তুমি ভাবলে কি করে আমি সারা রাত তোমার সাথে ক্লাবে পার্টি করব? এই মাতালের সাথেই তোমাকে সারা জীবন থাকতে হবে। এত সতী সাবিত্রী সেজে লাভ নেই বেবি। বলেই তনুজা হাত ধরতে নিলে নাহিদ অর্কের হাত ধরে ফেলল। শান্ত কণ্ঠে বলল, ম্যাডাম আপনার সাথে কোথাও যাবে না, আপনি যেভাবে এসেছেন সেভাবেই এখান থেকে ফুটুন। তুই কে রে যার কথা আমি শুনবো? আমি কে কিংবা আমার পরিচয় কি সেটা তোকে বলতে ইচ্ছুক নই। মানে এখান থেকে যা। আমি একা যাব না, আমার উর্বিকে সাথে নিয়ে যাব। বলি তনুজার দিকে আবারও যেতে নিল। নাহিদ ওর কলার চেপে ধরে শক্ত কণ্ঠে বলল, উনি তোর কেউ নয়, উনি আমার স্ত্রী সে। আবে শালা, মদ খেলাম আমি আর মাতলামি করছিস তুই? বলে এলোপাথারি কয়েকটা ঘুষি মারল নাহিদের মুখে। আচমকা এমন হয় নাহিদ প্রথমে তাল সামলাতে না পারল, পরে অর্ককে ও ইচ্ছে মতো উত্তম মাধ্যম দিল। নাহিদের শক্ত হাতের কয়েক ঘা পড়তে অর্ক ফ্লোরে লুটিয়ে পড়ল। তনুজার সিকিউরিটি গার্ড দিয়ে অর্ককে অফিসে বাইরে বের করে দিল। নাহিদকে টেনে একটা চেয়ারে বসিয়ে দিয়ে ওর কতটা আঘাত লেগেছে সেটা দেখতে লাগলো। নাহিদ জল শক্ত করে বলল, এমন জীবন আপনি কখনো ডিজার্ভ করেন না। আজ যা হলো তারপর ঝড় উঠবে নাহিদ, বড় ঝড় আসবে। নাহিদ তনুজার হাতটা শক্ত করে ধরে বলল, ভয় পাবেন না ম্যাডাম, আমি আছি। আমি আপনাকে আমার সঙ্গে নিয়ে যাব। এসব জানোয়ারের ছায়াও পড়তে দিব না আপনার জীবনে। অনাকাঙ্ক্ষিত অন্ধকারে যখন তনুজার জীবন নিমজ্জিত হয়ে যাচ্ছিল, তখনই আস্থা, আশ্বাস, ভরসার আলো হয়ে নাহিদ এলো ওর জীবনে। আবার অপেক্ষা সম্ভাব্য ঝড়ের। তনুজার কেবিনে এক প্রকার ঝড় বয়ে যাচ্ছে। অর্ক আজও মদ খেয়ে এসে পুরো কেবিনে এক দফা তাণ্ডব চালিয়েছে। মোস্তাক মির্জা ছেলের হয়ে তনুজাকে খুঁজিয়ে কথা বলছে। এসব কিছু দেখে ও তহিদ খন্দকার নিলিপ্ত ভঙ্গিতে বসে আছে। তনুজা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার বাবার দিকে। এ কেমন বাবা, কেমন তার পিতৃত্ববোধ, যেখানে তারই চোখের সামনে এসব হচ্ছে। হঠাৎ করে তনুজার চোখে চোখ পড়াই তহিদ খন্দকার বেশ শীতল কণ্ঠে বলল, আমি বুঝলাম না, তুমি কি করে অর্ককে অফিস থেকে বের করে দিলে? খেয়েছিল সে সাহস তোমায়? পার্টিতে যাবে, এনজয় করবে, এসব করারই তো বয়স এখন। তা না করে কোম্পানির কাজ নিয়ে বসে আছো। এসব আমি দেখবো, তুমি অর্কের সাথে সময় কাটাও। তনুজা মনে মনে তাচ্ছিল হাসে, তবে মুখে কিছু বলল না। তখনই অর্ক কিছু ফাইল ছুঁড়ে ফেলে পড়ল। আপনার মেয়েকে সাহস তো কেউ দিচ্ছিল, কাল ছিল কেউ, কি যেন বলেছিল, উফ, মনে করতে পারছি না। মোস্তাক মির্জা ছেলের দিকে তাকিয়ে মনে মনে বলল, আরো বলা পর্যন্ত মক্কেল, তারপর মনে থাকবে হারামজাদা। কোন রকম মেয়েটার সাথে বিয়ে দিতে পারলেই বাঁচি, জ্বালিয়ে মারছে। তারপর রাগী গলায় মুখে বলল, কে ছিল কালকে? কে আমার ছেলের গায়ে হাত তুলেছে? কথা বলো তনুজা, কার এত বড় সাহস মোস্তাক মির্জার ছেলের গায়ে হাত দিল? সে কেউ একজন, আমি ছিলাম। হঠাৎ নাহিদের কথাই সবার দৃষ্টি ওর দিকে পড়ল। তনুজা হকচকিয়ে উঠল। কেবিনের দরজায় দাঁড়িয়ে কথাটা বলল নাহিদ। তনুজার ভয়ার্ত মুখ দেখে নাহিদ চোখের ইশারা দিয়ে ওকে আশ্বস্ত করল। তনুজা ফাঁকা ঢোক গিল। অর্ক কিছুক্ষণ নাহিদকে দেখে চিল্লিয়ে উঠল, এই ছিল, এই বাস্টারটা কালকে আমায় মেরেছে। কে তুমি? যেই হোক, এক্ষুনি অফিস থেকে বের করো, তারপরে ওকে আমি দেখছি। ওয়েট, আগে ওর কালকের হিসাবটা বুঝিয়ে দিই। অর্ক যাওয়ার আগে তনুজা এক প্রকার ছুটে গেল নাহিদের দিকে।
তুমি কেন এসেছো নাহিদ? তুমি এখন যাও, আমি হ্যান্ডেল করছি। ভয় পাচ্ছেন কেন? আপনি তো চেয়েছিলেন যাতে আমি আপনাকে রক্ষা করি। সেটা এখনো চাই, তবে তোমাকে বিপদে ফেলে নয়। প্লিজ যাও। তনুজা ওকে চলে যেতে বলছে। মুস্তাক মির্জার জন্য খুব ডেঞ্জারাস এই লোক। ক্ষমতা বলে সাধারণ মানুষের ক্ষতি করে চোখের পলকে। নাই তনুজার কথা মতো চলে যাওয়ার জন্য পা বাড়ানোর আগেই অর্ক এসে ওর কলার চেপে ধরল। কোথায় পালাচ্ছিস শুয়োরের বাচ্চা? বলে নাহিদকে এলোপাথারি কয়েকটা লাগিয়ে দিল। তনুজা বাধা দিতে এলে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিল ফ্লোরে। তনুজাকে আঘাত করার ক্ষিপ্ত হয়ে নাহিদও হাত চালালো। ধস্তাধস্তি শুরু হলো ওদের মধ্যে। তনুজা ফ্লোরে পড়ে থাকা অবস্থায় বিতৃষ্ণা নিয়ে একবার তহিদ খন্দকারের দিকে চাইল। ওনার ভাবভঙ্গি এখনও নির্লিপ্ত। তনুজার রাগ বাড়ল। আজ আর তা নিয়ন্ত্রণ করল না। উঠে এসে অর্ককে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল নাহিদের থেকে। খবরদার অর্ক, আর একবার ওকে আঘাত করলে কিন্তু খারাপ হবে। কাল তো শুধু ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করেছি, আজ সোজা জেলে পাঠাবো। তনুজা, নিজেকে সংযত করো। কাকে কি বলছো তুমি? ভুলে গেছো? ভুলে গেছে মোস্তাক মির্জা দাঁড়িয়ে আছে তোমার সামনে। সো হোয়াট? উনি যেই হোক তাতে আমার কি? ওনার ক্ষমতা উনি ওনার জায়গায় দেখাক, আমার অফিসে না। আর তোমরা ভুলে যেও না তোমরা কোথায় দাঁড়িয়ে আছো। এটা আমার অফিস, 70% মালিকানা আমার নামে। আমি চাইলে তোমাদের বের করে দিতে পারি। বাকি 30% কথা ভুলে যাচ্ছ নাকি? একদমই না। তবে তোমাকে মনে করিয়ে দেই, পাপা সেটা ভাইয়ার অংশ, এখানে তোমার কিছু নেই। তনুজা, একটা বাইরের ছেলের সামনে নিজের পাপাকে অপমান করছো। এতক্ষণ যে দুইজন বাইরের লোক তোমার সামনে তোমার মেয়েকে অপমান করছিল, তখন কেন চুপ করেছিলে? তখন গায়ে লাগেনি? এখন সামান্য কথায় তোমার অপমান হয়ে গেল? আর ও বাইরের কেউ না, আমার স্বামী। তনুজার কথায় উপস্থিত মোস্তাক মির্জা, অর্ক আর তহিদ খন্দকার চমকায়, থমকায়। তহিদ খন্দকার স্তব্ধ হয়ে তাকিয়ে রইল নাহিদের দিকে। বড় সাপোসা লাগলো তনুজার পাশে নাহিদকে। মোস্তাক মির্জা কিছু বলার আগেই তহিদ মির্জা তনুজার উদ্দেশ্যে বলল, কি বললে তুমি? আবার বলো। নাহিদ আমার স্বামী, মাসখানেক আগে আমরা বিয়ে করেছি। এই ছোট লোকের বাচ্চাকে কি করে নিজের স্বামী বলে পরিচয় দিচ্ছ তুমি? লজ্জা করছে না তোমার? কোন দিক থেকে এই ছেলে তোমার সাথে যায়? এই ব্যাকগ্রাউন্ড। ওর ব্যাকগ্রাউন্ড তোমার দেখার বিষয় না। শরীয়ত মোতাবেক নাহিদ আমার স্বামী, আর ওকে নিজের স্বামী হিসেবে পরিচয় দিতে লজ্জা নয়, বরং গর্ব বোধ হয় আমার। কারণ টাকা সম্পদ এইসব ক্ষণিকের, মানুষের চরিত্র, ব্যক্তিত্ব আর আসল পরিচয়, সেদিক থেকে তোমার এই বন্ধুর ছেলেটি বিগ জিরো। এসবের মধ্যে অর্ক তেড়ে এসে তনুজার হাতের বাহু চেপে ধরে হিসিয়ে বলল, আমি বিগ জিরো? তাই তো এই ফকিনীর বাচ্চাকে বিয়ে করেছিস। এখন দেখ এই বিগ জিরো তোর সাথে কি করে, তোর বাপ স্বামীর সামনে। পুরোটা অশ্লীল শব্দ উচ্চারণের আগে নাহিদর মুখে বড় বড় সজোরে এক ঘুষি দিল। নাক ফেটে রক্ত বেরিয়ে এলো অর্কের। মোস্তাক মির্জা নিজের ছেলেকে আঁকড়ে ধরল। এই চটলাকে দেখাচ্ছ, তুই কার গায়ে হাত দিয়েছিস জানিস? জানি তো, মানুষের মতো দেখতে একটা জানোয়ারের গায়ে হাত তুলেছি, প্রয়োজনে আবারও তুলব। যতবার ও আমার স্ত্রীর দিকে হাত বাড়াবে ততবার আমি ওকে মারব। মোস্তাক মির্জা রাগি চোখে তাকিয়ে রইল নাহিদ তনুজার দিকে। সেদিকে মোটো পাত্তা দিল না ওরা। তহিদ খন্দকার গজগজ করে বলল, বড্ড ভুল করলি। আর আজ থেকে আমার বাড়িতে তোমার কোনো জায়গা নেই তনুজা। এই অফিস তোমার হলেও বাড়িটা কিন্তু আমার। ওই জাহান্নামে যেতেও চাই না আমি। ওনারা তিনজন কেবিন থেকে বেরিয়ে যাওয়ার আগে চোখ দিয়ে শাসিয়ে যায় নাহিদকে। ওনারা চলে যেতেই তনুজা কাতর কণ্ঠে বলল, ওরা এত সহজে ছাড়বে না নাহিদ। চিন্তা করবেন না, আল্লাহ সহায়। আজ অফিস শেষে একই গন্তব্য হলো তনুজা নাহিদের। নাহিদের 2 রুমে ছোট্ট বাসেই তনুজার আশ্রয় হলো। নাহিদের মা ছেলের বউকে দেখে কিছুক্ষণ স্তব্ধ বিমূঢ় হয়ে রইল। নাহিদ ফাঁকা ঢোক গিলে বুঝ দেওয়ার মতো বলল, আম্মা রাগ কইরেন না, দয়া করে মাইনা নেন। আমরা দুইজন কই যাব আম্মা? উনি খুব অসহায়, আমিও অসহায় হইয়া বিয়া করছি।
নুরানি বেগমের চেহারা দেখে মনের অবস্থা বোঝার উপায় নেই। উনি শুধু এক দৃষ্টিতে তনুজার দিকে তাকিয়ে আছে। নাহিদ ওর ছোট বোন নুহাকে চোখের ইশারা দিয়ে মাকে বোঝাতে বলছে, কিন্তু নুহা সেদিকে পাত্তা না দিয়ে ভাইকে মুখ ভেঙচি দিল। নাহিদ অসহায়ের মতো এক নজর তনুজাকে দেখে নিল। ওর মায়ের হাত চেপে ধরতে উনি নাহিদের হাত সরিয়ে দিয়ে তনুজার দিকে এগিয়ে এলো। আম্মা, আপনি সত্যি আমার পোলারে বিয়া করছেন? আপনার মতো হুড়পড়ি কেমনে এমন কালো মানিকরে পছন্দ করলো? ওনার কথা শুনে নুহা ফিক করে হেসে দিল। তনুজাও ঠোঁট চেপে হাসছে, তবে স্যাত করে উঠল নাহিদ। আম্মা, আমি মোটেও কালা মানিক না, আমি হইলাম শ্যামলা। তুমি দেখি কালা আর শ্যামলার পার্থক্য বুঝো না? কালা আর শ্যামলার ব্যবধান বুঝাইতে আইসো না বাপ। আমি খালি ভাবি এমন মাইয়া কেমনে তোমার বউ হইল। আল্লাহর রহমতে এই চাঁদের পরি ঘরে আনছো, কখনো তারে কষ্ট দিও না। তনুজাকে খুশি মনে মেনে নিল নুরানি বেগম। অল্প সময়ে ছেলের বউকে নিয়ে উনি আহ্লাদ শুরু করলেন। নাহিদা আর নুহা অবাক চোখে তাকিয়ে ওদের মায়ের কাহিনী দেখছে। নুরানি বেগম পারে না তনুজাকে মাথায় তুলে রাখে। মাদুরে বসে রাতের খাবার খেলো সবাই। নিচে বসে খেতে তনুজার একটু অসুবিধা হলো, সেটা কাউকে বুঝতে দিল না। নুরানি বেগম খাবার শেষে ছেলের উদ্দেশ্যে বলল, কালকে একটু মাছ আর মাংস নিয়ে আসিস তো বাপ। মাইয়াটা ঠিক মতো খাইতে পারলো না। আম্মা, আমি খেয়েছি তো। আপনি শুধু শুধু চিন্তা করবেন না, আপনারা যা খাবেন আমিও তাই খাবো। আমার জন্য আলাদা কিছু করার প্রয়োজন নেই। নাহিদ মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে তনুজার দিকে। অসুবিধা হওয়ার সত্ত্বেও ও কি সুন্দর সবকিছুর সাথে মানিয়ে নিচ্ছে। তনুজা কথা শুনে নুরানি বেগম হেসে বলল, তা বললে কি হয় আম্মা? আপনি নতুন মানুষ, একটু তো খাতির যত্ন করতে হবে। নাহিদের রুমটা চোখ ঘুরিয়ে দেখছে তনুজা। অতি সাধারণ একটা রুম, আসবাবপত্র কিছুই নেই। মেঝেতে তোষক বিছানা, লম্বা একটা দড়িতে নাহিদের জামা কাপড় ঝোলানো। তনুজাকে লক্ষ্য করে নাহিদ একটু ইতস্তত বোধ করলো। আসলে ম্যাডাম, এখনো কিছুই নেইনি। গ্রামের বাড়িতে আমাদের প্রয়োজনীয় আসবাবপত্র সবই আছে, সময় করে নিয়ে এলেই হতো। সময় করেই উঠতে পারছি না, আপনার খুব অসুবিধা হয়ে যাবে। নাহিদের কথা বোধহয় কানে নিল না তনুজা। উল্টো দড়ির থাকা ওর কাপড় চোপড়গুলো দেখছে। সেখান থেকে একটা টি শার্ট আর ট্রাউজার নিল। এগুলো কি করবেন ম্যাডাম? সে সকাল থেকে এই জামাটা পরে আছি, চেঞ্জ করতে হবে। আর আমার তো কোনো জামা কাপড় নেই। নুহার গুলো সাইজে হবে না, তাই তোমার গুলো দিয়ে রাতটা চালিয়ে নিব। কালকে একটা ব্যবস্থা হবে। বলে তনুজা ওয়াশরুমে চলে গেল। শাও নিয়ে আধা ঘন্টা পর বের হলো। ততক্ষণে নাহিদও চেঞ্জ করে নিয়েছে। ঘুমানোর সময় হলে আরেক বিপত্তি। শক্ত তোষকে সহজে ঘুম ধরা দিল না তনুজার। চোখে এপাশ ওপাশ করছে বারবার। নাহিদ বুঝলো তনুজার সমস্যা। ওকে নরম গলায় বলল, আমি একটু আপনার কাছে আসি। নাহিদের এমন কথায় তর্ক করে লাফিয়ে উঠল তনুজা। চোখ বড় বড় করে বলল, কি বললে তুমি? কাছে আসবে মানে? মানে কি? মানে একটু আপনার পাশ ঘেঁষে শুয়ে আপনার মাথায় হাত বুলিয়ে দিব, এতে করে আপনার ঘুম এসে পড়বে তাড়াতাড়ি। খুব অস্থির অস্থির করছেন তো আপনি, তাই। আপনি এমন লাফিয়ে উঠলেন কেন? তনুজা নিজের বোকামির জন্য নিজেই লজ্জিত হলো। সেটা নাহিদকে বুঝতে না দিয়ে তড়িঘড়ি করে নাহিদের পাশ ঘেঁষে শুয়ে পড়ল। হাত বুলিয়ে দাও নাহিদ। ভয় পেয়েছেন কেন? সরি নাহিদ, আম সরি। প্লিজ একটু মাথায় হাত বুলিয়ে দাও। একটা লম্বা ঘুমের খুব প্রয়োজন। নাহিদ আর কথা বাড়ালো না, হাত বুলিয়ে দিতে লাগলো তনুজার মাথায়। এতে করে অল্প সময়ের মধ্যে তনুজা ঘুমিয়ে পড়ল। ঘুমন্ত তনুজার দিকে অপলকভাবে তাকিয়ে রইল নাহিদ। নাহিদের বিয়ে করাবো, সে একটু কাছে আসার কথা বলেই আটকে উঠল মেয়েটা। যদি জানতে পারে নাহিদ তাকে ভালোবেসে ফেলেছে, তখন নিশ্চয়ই তনুজা ওকে তিরস্কার করে ওর জীবন থেকে সরিয়ে দিবে। নাহিদ একটু ঝুঁকে তনুজার কপালের বেবি হেয়ারগুলো সরিয়ে দিল। আনমনে বলল, আম্মা ঠিকই বলেছে, আপনি একটা হুড়পড়ি। এত সুন্দর পরি আমার ঘরের ঘরণী। ম্যাডাম, আপনি আমার ব্যক্তিগত হুড়পড়ি, শুধু আমার।
সকালে নরম আলোয় ঘুম ভাঙল তনুজার। চোখ খুলতে চারপাশটা অচেনা মনে হলো। কিছুক্ষণের মধ্যেই মনে পড়লো কালকের কথা। পাশে তাকাতে দেখলো নাহিদ ওর থেকে দূরত্ব রেখে এখনো ঘুমাচ্ছে। মনে মনে হাসলো তনুজা। মানুষ চিনতে সে একদম ভুল করেনি, একদম খাঁটি হীরা চিনে নিয়েছে। ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে উঠে বসলো তনুজা। ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে গেল নুরানি বেগমের কাছে। উনি নাস্তা বানাতে ব্যস্ত। তনুজা গিয়ে পাশে দাঁড়ালো। আম্মা। ওর ডাকে নুরানি বেগম চোখ তুলে তাকায়, সাথে সাথে ওনার কপাল কুঁচকে আসে। এসব কি পরছেন আম্মাজান? আমার তো জামা ছিল না আম্মা, তাই আপনার ছেলেরগুলোই পরেছি। দেখতে কি বেশি খারাপ লাগছে আম্মা? খারাপ লাগতেছে না আম্মা, সুন্দরই লাগে আপনারে আমার কাছে। কি লাগবে আপনার? আম্মা, 1 কাপ চা লাগবে। আমি বানাতে পারি, আপনি শুধু বলেন কোথায় কি আছে। নুরানি বেগম সব বের করে দিল। তনুজা শুধু নিজের জন্য নয়, সকলের জন্য চা করলো। নোহা গিয়ে 1 কাপ চা নাহিদকে দিয়ে এলো, সাথে একটু খুঁচিয়ে এলো ভাইকে। তোমার তো চান কপাল ভাইজান, একে তো সুন্দরী বউ পাইরা, আবার সকাল সকাল বউয়ের হাতে সুস্বাদু চা। এমন কপাল কয়জনের হয় ভাইজান? সোনায় বাঁধানো কপাল তোমার। নাহিদ শুধু হাসে, কিছু বলে না। অফিসের জন্য রেডি হয়ে বের হয়ে দেখে তনুজা কিছু নিয়ে কথা বলছে নুরানি বেগমের দিকে। দুজনের মধ্যে ভালোই ভাব হয়েছে। আমার নাস্তা দেন, দেরি হয়ে যাবে। নুরানি উঠে গেল নাস্তা আনতে। তনুজা বসে লিস্ট করছে। নাহিদ ওর পাশে বসে বলল, অফিসে যাবেন না ম্যাডাম? যাব তো। তবে রেডি না হয়ে কি করছেন দেখি? একটা লিস্ট বানিয়েছি আম্মা, সহ কিছু প্রয়োজনীয় লাগবে সংসারে। আপনার টাকায় কিছু আনবেন না ম্যাডাম। আমি এই মাসের বেতনটা পেলেই আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এনে দিব। এই কয়েকটা দিন একটু কষ্ট করুন। আমার আর তোমার কি, সবটা আমাদের এখন, ভুলে যেও না। হুট করে রাগ উঠল নাহিদের। কাল রাতে সামান্য কাজ ঘেঁষতে বলে আটকে উঠল। এখন আমাদের বলতে এসেছে, তাই রাগ নিয়েই বলল, কিসের আমাদের? আমি আর আপনি কি এক? আপনি ভুলে গেছেন বিয়েটা মাত্র 6 মাসের জন্য। আমি চাই না এই 6 মাসে আমাদের ছোট সংসারে আপনি কোনো খরচ করুন। বিলাসবহুল আসবাবপত্র আসবে না আমার বাসায়। হুট করে নাহিদের রাগের কারণ বুঝলো না তনুজা। তবে তনুজার মনে সূক্ষ্ম অভিমানে মেঘ জমল। চোখ দুটিতে জল ছলছল করে উঠল। চোখে পানি লুকানোর চেষ্টা করে বলল, আমি কোনো দামি আসবাবপত্র আনবো না, তুমি ভুল বুঝছো। শুধু কিছু প্রয়োজনীয় জিনিসের লিস্ট করেছি, তা আম্মাকে জিজ্ঞেস করে। তাছাড়া 6 মাস থাকি কিংবা সারা জীবন, এটা এখন আমার সংসার। এখানে আমি টাকা খরচ করতেই পারি, সেখানে তুমি বলার কে? কথাগুলো বলতে বলতে তনুজার গাল গড়িয়ে জল পড়ল। ওর চোখে পানি দেখে আশ্চর্য হয়ে গেল নাহিদ। হতভম্ব গলায় পড়ল, আপনি কাঁদছেন কেন? কাদার মতো কি বললাম? তনুজা কিছু না বলে নাক ফুলিয়ে ওদের রুমের দিকে চলে গেল। কি যন্ত্রণা হলো! সামনে একটু কথায় কি কাদা লাগে, আজব। নুরানি বেগম চলে আসে। নাহিদ পিছু নিতে পারল না, চুপচাপ নাস্তা করে নিল। তোমরা খাইছো আম্মা? হ্যাঁ বাপ, আমরা সকলে খাইছি। আচ্ছা। তোরে একটা কথা কইতাম বাপ, যদি কিছু মনে না করস। কত আম্মা? কিছু টাকা দিতে পারবি বাপ? কত লাগবো? 1000 টাকা হইব, না থাকলে 500 দে। নাহিদ তড়িঘড়ি করে মানিব্যাগ থেকে 2টো 500 টাকার নোট বের করে দিল নুরানি বেগমের হাতে। কেন নিলাম জিগাইলি না? কি বলো আম্মা? কলেজে যাইতে তোমার থেকে কত টাকা নিতাম তুমি কি কখনো জিগাইছো? তাহলে আমি কেন জিগামু? নুরানি বেগম তৃপ্তির হাসি হাসল। নাহিদ নাস্তা শেষ করে বসে আছে তনুজার জন্য। কিছুক্ষণের মধ্যে তনুজা রেডি হয়ে বের হলো কালকের ড্রেসটা পরে। নাহিদের খুব করে মনে হলো বউটাকে একটা নতুন ড্রেস কিনে দেওয়া দরকার, কিন্তু পকেটের অবস্থা খারাপ। এখন আম্মাকেও দিল, আবার বাজার করতে হবে। এসব ভেবে হতাশার শ্বাস ফেলল নাহিদ। দুজনে একসাথে অফিসে গেল। ও কেউ কারোর সাথে কথা বলতো না। নাহিদ কথা বলার জন্য উসখুস করলো, তবে তনুজার রাগী মুখ দেখে আর সাহস করলো না। আজ অফিসে গিয়ে নাহিদ হাড়ে হাড়ে টের পেল তনুজাকে রাগানোর ফল। হাতে এক গাদা ফাইলের দিকে তাকিয়ে মুখ ছোট করে বলল, ম্যাডাম, এতগুলো ফাইল দিন রাত তো পার হয়ে যাবে, তাও শেষ করতে পারবো কি না
আল্লাহ জানে। পার হোক আপনার দিন রাত, তাতে কি? আপনার ঘরে কি নতুন বউ আছে নাকি যে তাড়াতাড়ি যেতে হবে? নেই তো। তবে আজ সারা রাত কাজ করবেন। এখন যান নিজের ডেস্কে। নাহিদ অসহায় চোখে তাকায়। ভিত থেকে তার আত্মা চিৎকার করে উঠল। আছে আছে, ঘরে আমার নতুন বউ আছে, একদম নতুন, কালকে ঘরে তুলেছি মাত্র। তবে মুখে কিছু বলে না। মুখ বেজার করে ফাইলগুলো নিয়ে নিজের ডেস্কে চলে যায়। ও যেতে তনুজা ফিক করে হেসে দিল। বিকালে তনুজা অফিস থেকে বেরিয়ে গেল। নাহিদকে এক গাদা কাজ ধরিয়ে দিয়ে কি সুন্দর নিচে চলে গেল। তনুজার যাওয়ার দিকে তাকিয়ে নাহিদ ভেঙচি দিয়ে বলল, শয়তান সেমরি। রাত 8টা পর্যন্ত নাহিদ টানা কাজ করলো। নাহিদের অবস্থা এখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আল্লাহ তার সহায় হলো বোধহয়। 8:30টার দিকে ম্যানেজার সাহেব এসে তাকে ছুটি দিয়ে দিল। সে খুশিতে পেট মোটা ম্যানেজারকে নাহিদের দুটো চুমু খেতে ইচ্ছে হলো। বাসায় গিয়ে নাহিদ পুরো বিস্মিত হয়ে গেল। পুরো বাসার লুক চেঞ্জ। দামি কোনো আসবাবপত্র দিয়ে নয়, সাধারণভাবে সাজানো হয়েছে সবটা। বেতের ছোপা, আরএফএলের খাবারের টেবিল আর 4 কোণের আর্টিফিশিয়াল ফুল লাগানো। সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে বাসাটা। নাহিদকে দেখে নুহা ছুটে এলো। ভাইজান দেখো, ভাবি কত সুন্দর করে সবটা সাজিয়েছে। সবকিছু আমি, ভাবি আর আম্মা মিলে পছন্দ করে আনছি। জানো আজ কি হয়েছে? এই ফুলের টপটা দোকানদার বললো 600 টাকা, ভাবি বলে 580 টাকা দেবেন। এটা শুনেই তো দোকানদার গদগদ হয়ে দিয়েছিল। পরে আম্মা এক প্রকার ঝগড়া করে 150 টাকা দিয়ে আনছে। আমি তো হাসতে হাসতে শেষ এই সব দেখে। নাহিদ মনোযোগ দিয়ে শুনেছে বোনের কথা। নুহার ঠোঁটের কোণে হাসি বলে দিচ্ছে তনুজাকে কতটা আপন করে নিয়েছে। মহারানী কই এখন? আপনার মহারানী আম্মার রুমে আছে, আমার পড়ার টেবিলটা সাজিয়ে দিচ্ছে। নাহিদ ফ্রেশ না হয়ে মা আর বোনের রুমের দিকে গেল। কেন জানি ওর খুব করে তনুজাকে দেখতে মন চাইল। কেন এমনটা হচ্ছে জানানি, শুধু এই মুহূর্তে ওর হুড়পুরিটাকে দেখতে মন চাইল। মায়ের রুমে গিয়ে দেখলো নুরানি বেগমের কোলে মাথা রেখে শুয়ে আছে তনুজা। বড্ড ক্লান্ত দেখাচ্ছে তনুজাকে, চোখ বুজে আছে তনুজা। নাহিদ এগিয়ে গিয়েও ওর মায়ের পাশে বসে পড়ল। আম্মা, এই কি রকম ব্যবহার আপনার? কাল থেকে দেখছি খালি তারেই আদর করেন। আমরা কি গাঙের পানিতে ভাসাইয়া আইছি আম্মা? তোমার হিংসুটে ছেলে চলে এসেছে আম্মা। আমি মোটেও হিংসুটে নই। তুই তো হিংসুটেই, নয়তো আমার আম্মারে হিংসা করতি। মায়াটা সারাটা দিন কত পরিশ্রম করলো। লে হালুয়া, তনুজা সারাদিন পরিশ্রম করেছে, সে কি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছিল? নাহিদ ফেল ফেল করে তার মায়ের দিকে তাকিয়ে রইল। কিছু বলার আগে তনুজা বলে উঠল, আমি গিয়ে ফ্রেশ হয়ে নিন, ঘাম শুকিয়ে গেছে। বলেই উঠে যেতে নিলে নুরানি বেগম তনুজার হাত চেপে ধরল। খানিক বাদে যাও আম্মা। বলে উনি উঠে দাঁড়ালো। হাতে করে একটা প্যাকেট এনে তনুজার হাতে দিল। ওর গেঞ্জি প্যান্ট আর পরো না, রাইতে এগুলা পরো। আচ্ছা আম্মা। তনুজা প্যাকেটটা নিয়ে চলে গেল। নাহিদ এবার ওর মায়ের হাত ধরে ওনাকে বসিয়ে দিয়ে তনুজার মতোই মায়ের কোলে শুয়ে পড়ল। এই জন্যই টাকা নিছো আম্মা? হ, পছন্দ হইব কিনা জানি না। তুমি এত ভালো বাইসা আনছো, ঠিক পছন্দ হইব। মাইয়াটা খুব ভালো আব্বা। কেমনে বুঝলা আম্মা? তুই কি আমারে বোকা ভাবস বাপ? তুই যে এক রাজকন্যা তুইলা আনছস, তাকে আমি বুঝি নাই। আমাকে গরিবের ঘরে কত সুন্দর কইরা মানাইয়া নিছে। আচ্ছা বাপ, সত্যি কইরা কও তো, এই মাইয়া কেন বিয়া করলি? নাহিদ চোখ বন্ধ করে ভাবলো কি বলবে তার আম্মাকে। মিথ্যা বলে নুরানি বেগম ঠিক ধরে ফেলবে, কিন্তু সত্যিটাও বলা যাবে না, উনি কষ্ট পাবে। তবে মিথ্যা বলল না। আমি তারে ভালোবাসি আম্মা, ভীষণ ভালোবাসি। নুরানি বেগম ছেলের কথাই হাসলো। নাহিদ নিজের রুমে গিয়ে দেখলো তার রুমটাও নিজের মতো করে গুছিয়ে নিয়েছে ধনী দুলালি। একটা আলনা, একটা মিরর, একটা ফুলদানি, সব মিলিয়ে সুন্দর করে সাজিয়েছে। তবে খাট কিনে নাই, সেটা দেখে নাহিদ বলল, সবই যখন নিলেন, খাটটা কেন বাকি রাখলেন? ওটা নিলেই তো 16 কলা পূর্ণ হয়ে যেত। খাট তুমি নিবা তাই? খাট আমাকেই নিতে হবে। আমার কিনা খাটে তুমি বউ নিয়ে ঘুমাবা তা তো হবে না। নিজের কিনা খাটে বউ নিয়ে ঘুমাও। আচ্ছা, এই মাসের স্যালারিটা পেলেই খাট কিনে বউ নিয়ে ঘুমাবো। খোটা দিলেন তো।
দেখবেন বউকে জড়িয়ে ধরে ঘুমাবো, আমার কি না খাটে। বলে নাহিদ ওয়াশরুমে চলে গেল। তনুজা মিটমিট করে হাসছে, বিড়বিড় করে বলল। ইনশাল্লাহ এমন দিন খুব তাড়াতাড়ি আসবে। তনুজা শাশুড়ি কিনে দেওয়া সুতির 3 পিসটা পরে ঘুরে ফিরে শাশুড়িকে দেখাচ্ছে। আমার এত পছন্দ হয়েছে আম্মা, ভীষণ আরামদায়ক আম্মা। পরের মাসে আমাকে আরো 2টো এনে দিও তো আম্মা। না না আম্মা, 2টো না 4টে, 2টো আমার 2টো নুহার। তনুজার কথা শুনে নুরানি বেগম হাসছে। নাহিদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে তনুজার দিকে। নামি দামি ব্র্যান্ডের ড্রেস পরা মেয়েটা 500 টাকার একটা সুতির 3 পিস নিয়ে কতটা খুশি। সত্যি কি এতটা খুশি, নাকি সত্যি অভিনয়? রুমে আসতেই নাহিদ তনুজাকে জিজ্ঞেস করলো। এত কম দামি একটা জামা নিয়ে এতটা অভিনয় না করলেও হতো। নাহিদের এমন কথায় তনুজা হতভম্ব হয়ে যায়। নাহিদের কাছে তনুজার আবেগ অনুভূতি অভিনয় মনে হলো। আবারও অভিমানে মেঘ জমল চোখ জোড়ায়। কান্না মিশ্রিত কণ্ঠে বলল। আমার মা হারিয়েছে 8 বছর বয়সে। তারপর থেকে কেউ কখনো আমার জন্য কিছু কেনেনি। নিজের যাবতীয় জিনিস, জামা কাপড় সব নিজে কিনেছি। আজ যখন আম্মা জামা কিনে আনলো আমার জন্য, আমি কতটা খুশি হয়েছি সেটা ব্যাখ্যা করা যাবে না। তুমি শুধু দামটাই দেখলে, কিন্তু আমি দেখেছি আম্মার আদর, স্নেহ, ভালোবাসা। আম্মার দেওয়া জামা পরে আমার অনুভূতি প্রকাশ তোমার কাছে অভিনয় মনে হতেই পারে, কিন্তু আমার জন্য এটা বড় পাওয়া। কথাগুলো বলতে বলতে তনুজার গাল গড়িয়ে নোনা জল নামলো। নাহিদ বুঝতে পারেনি আসলে তনুজার অনুভূতি। এমন কথা বলার জন্য নিজেকেই বকতে ইচ্ছে হলো, কিন্তু এই মেয়ে এমন কথায় কথায় কাঁদে কেন? ওর চোখে পানি দেখলে যে নাহিদের কষ্ট হয়, সেটা এই মেয়ে তো বুঝবে না। আপনি এত কাঁদেন কেন? তাতে তোমার কি? আমার বুক জ্বলে। নাহিদের সহজ স্বীকারোক্তি তনুজার রাগটা কমে এলো, সেটা প্রকাশ না করে খিটমিট করে বলল। বুক জ্বলে না ছাই, ঢঙের কথা যত সব। বলেই তনুজা শুয়ে পড়ল। তনুজার ঝামটা খেয়ে নাহিদ অন্য পাশে শুয়ে পড়ল। কিছুটা সময় পার হতে তনুজা নরম গলায় বলল। মাথায় হাত বুলিয়ে দাও নাহিদ, ঘুম আসছে না আমার। আমার কাছে আসুন। নাহিদের বলতে দেরি হলো। তনুজার ওর দিকে এগিয়ে যেতে দেরি হলো না। নাহিদও বড্ড আদরে তনুজার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আজ তনুজা নাহিদের বুকের কাছ ঘেঁষে শুয়েছে। নাহিদের খুব ইচ্ছে হলো ওকে বুকে টেনে নিতে, কিন্তু নিজের সকল আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে শুধু অপলক তাকিয়ে থাকে তনুজার পানে। নাহিদ তনুজার দিনগুলো ঝগড়া খুনসুটি করে কাটলেও রাতটা কাটে অন্যরকম। নাহিদ খাট কিনে আনার পরও তনুজার ঘুম আসে না যতক্ষণ না নাহিদ ওর মাথায় হাত বুলিয়ে না দেয়। নাহিদেরও অভ্যাসের পরিণত হয়ে গেছে তনুজার সিল্কি চুলে হাত বুলিয়ে দেওয়ার। আজকাল তো নাহিদের পুরুষ মনে ঝড় ওঠে, বেসামাল ঝড়, যা সামলাতে হিমশিম খায়। তনুজা ঘুমিয়েছে অনেকক্ষণ। নাহিদ আজ আর নিজেকে সামলাতে পারল না, আস্তে করে তনুজাকে নিজের বুকের মধ্যে নিয়ে এলো। সরি ম্যাডাম, খুব সরি। আপনাকে আমার খুব কাছে পেতে ইচ্ছা করে, ভালোবাসতে ইচ্ছা করে, কিন্তু এত অধিকার তো আমাকে দেননি, তাই আপনার অনুমতি ছাড়াই আপনাকে বুকে জড়িয়েছি। থাকুন আমার বুকে, আপনার অজান্তে একটু আদর করি আপনাকে। বলে নাহিদ ঘুমন্ত তনুজার কপালে ঠোঁট ছোঁয়ায়। এরপর অনেকগুলো চুমু এঁকে তার বইয়ের কপালে। তারপর তনুজার গোলাপি অধরে ছোট্ট চুমু খায়। ওকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে বিড়বিড় করলো। আবারও সরি ম্যাডাম, যদিও আমি কোনো অন্যায় করিনি। আমাদের হালাল সম্পর্ক, আপনাকে ছোঁয়ার অধিকার আছে আমার, সে অধিকারে একটু ছুঁয়েছি। এসব বলতে বলতে নাহিদ ঘুমের দেশে তলিয়ে গেল। ঘুমের ঘরে নাকি ইচ্ছাকৃতভাবে তনুজাও আর একটু গভীরভাবে নাহিদের বুকে জড়িয়ে ধরল। আজ সকালে তনুজা আগে নাহিদের ঘুম ভাঙল। প্রথমে তনুজাকে নিজের বুকে দেখে অবাক হয়। কাল রাতে করা নিজের কর্মকাণ্ডের কথা ভুলেই বসেছে। পর মুহূর্তে মনে পড়তেই দ্রুত তনুজাকে আস্তে করে নিজের বুক থেকে সরাতে চাইল, কিন্তু তনুজা ওকে খুব শক্ত করে আঁকড়ে ধরেছে। নাহিদ বলল বিপাকে। একটু জোর করে সরাতে চাইলে চোখ খুলে তাকাই তনুজা। মুখে কিছু না বলে চোখ গরম করে তাকিয়ে থাকে নাহিদের দিকে। নাহিদ ফাঁকা ঢোক গিলে বলল, চোখ দিয়ে মারেন কেন? সোজাসুজি মেরে ফেলেন, তাও শান্তি। সব সময় শুধু চোখ গরম করে তাকান।
নাহিদের এমন বাচ্চা সুলভ কথায় তনুজার মনটা পুলকিত হয়। ভেতরে তীব্র অনুভূতি চেপে রাগী গলাই বলল, শান্তিতে ঘুমাচ্ছিলাম, এমন টানাটানি করছো কেন? বালিশে গিয়ে ঘুমান। না, আমি এইভাবেই ঘুমাবো। বলে তনুজা আবারও নাহিদের বুকে মুখ গুজে রইল। অফিসে ইদানিং কাজের চাপ বেড়েছে, এতে করে নাহিদের প্রচুর ধকল যাচ্ছে, একটু খিটখিটে হয়ে গেছে কাজের প্রেসারে। যাত্রার সাথে খিটমিট করে ওঠে। অফিসে তনুজাকে কিছু বলতে না পারলেও বাসে গিয়ে সেটা উগরে দেয়। এই যেমন এখন নুহার নিজের ভাবি হাতে সুন্দর করে মেহেদি লাগিয়ে দিল, ডিজাইনের মধ্যে সুন্দর করে নাহিদের নাম লিখে দিল। সদ্য কিশোরীর মতো খুশিতে গদগদ হয়ে তনুজা সেটা নাহিদকে দেখানোর জন্য দৌড়ে এলো। নাহিদ তখন ড্রয়িং রুমের সোফায় বসে অফিসের কাজ করছিল বিকরানো মেজাজ নিয়ে। তনুজা আচমকা ওর হাত থেকে ফাইলটা কেড়ে নিয়ে পড়ল। নাহিদ দেখো, আমাকে নুহা মেহেদি লাগিয়ে দিয়েছে। দেখেছি, এখন জানতো আমার অনেক কাজ পেন্ডিং। আরে তুমি কাজ পরে করো, এখন আমার হাত দেখে তোমার নাম খুঁজে বের করো। ব্যাস এতটুকুতে নাহিদ চিল্লিয়ে উঠল তনুজার ওপর। কি দেখবো? আপনার এসব ঢং দেখার সময় এখন? কাজ করছি দেখছেন না? কাজের প্রেসারে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমার। আর উনি সবসময় নাটক করে, ঢং করতে থাকে, অসহ্য কোথাকার। নাহিদ, এই কেমন ধারা ব্যবহার? বেদ্য পোলা, মাইয়াটা শখ করে মেহেদি দেখাইতে আইলো, আর তুই কেমন করলি ওর লগে? স্বামীর লগে ঢং করবো না তো কার লগে করবো? নুরানি বেগমের কথায় নাহিদ চুপ হয়ে গেল আর চোখে একবার তাকাই তনুজার দিকে। মাথা নিচু করে কাঁদছে শব্দহীন। উফ, আবারও নাহিদের বুক জ্বালা করে উঠল। বউটা তার কাছে একটু আহ্লাদ করে এসেছিল আর সে বকে দিল। ইস, মেয়েটার কত কষ্ট পেল। তনুজাকে কাঁদতে দেখে নুরানি বেগম ফোঁস করে বলল, যে ছেলে বউরে আদর আহ্লাদ করতে জানে না, সে আর বউ পাবে না। চলো আম্মাজান, আমার লগে চলো, আজ থেকে তুমি আমার লগেই থাকবা। বলে উনি তনুজার হাত ধরে টেনে নিয়ে গেল। নাইট ধপ করে সোফায় বসে নিজের বুক চেপে ধরল। অসহ্য যন্ত্রণা হচ্ছে, একটু বকাই কেঁদে তার বুক জ্বালিয়ে দিল শয়তান না বউটা। নাইট 4-5 বার চক্কর কাটলো নুরানি বেগমের রুমের সামনে, কিন্তু ভিতর থেকে দরজা আটকানো। নুহা বসে টিভি দেখছে ড্রয়িং রুমে। নাহিদ গেল ওর কাছে। তোর ভাবি কই? জাহান্নামে। এমন কথা বলিস না, একটা মাত্র বউ আমার। একমাত্র বউ দেখেই তো এমন বকাঝকা করে ভাইজান, এখন তুমি নাটক করছো কেন? লে হালুয়া, পুরো বাসাটা তার বিপক্ষে, নিজের মা প্লাস বোন পর্যন্ত অন্যের হয়ে শোনাই কি জ্বালা। নাহিদ নুহার পাশে বসে নরম গলায় বলল, শোন না, আমার উপর খুব কাজের প্রেসার যাচ্ছে, মাথা ঠিক ছিল না, সেজন্য একটু ভুল করে ফেলেছি। তাই বলে বউকে দেখবো তা কি হয়? বল না, বউটা কই? দেখতে মন চাইছে খুব। নাহিদের কথা শুনে নুহা ফিক করে হেসে দিল। ভাইজান, তোমার বউ বাসায় আছে, এখন নাটক করো না এমন। আমার রুমে আম্মার সাথে আছে। কি করে এতক্ষণ ওই রুমে? একটু দেখে আয় না। আম্মা যাইতে বারণ করছে। নাহিদ হতাশার শ্বাস ফেলে নুহার পাশে বসে রইল। রাতের খাবারের সময়ও তনুজাকে দেখা গেল না। নুরানি বেগম গম্ভীর মুখে ছেলে মেয়েকে খাবার বেড়ে দিচ্ছেন। মায়ের মুখের অবস্থা দেখে নাহিদ কিছু বলার সাহস পেল না। বারবার নুহাকে খোঁজাই কথা বলার জন্য। ভাইয়ের অবস্থা বুঝতে পেরে নুহা বলে, আম্মা ভাবি কই? ভাত খাইবো না? ততক্ষণে নুরানি বেগম অন্য প্লেটে খাবার নিয়ে নিচের রুমের দিকে হাঁটা দিলেন। নাহিদ বুঝে গেল কপালে তার খারাপই আছে। নাহিদ খাটের এপাশ ওপাশ করছে, তার ঘুম আসছে না তনুজাকে ছাড়া। মাত্র 3 মাসে বাজে অভ্যাস হয়ে গেছে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দেওয়ার। ঘুমিয়ে পড়লে বুকে টেনে নরম আদরে ভরিয়ে দেয়, সেটা তো জানেই না তার অভিমানী বউটা। নাহিদ আরও কিছুক্ষণ হাঁসফাঁস করে উঠে গেল। বড় ইতস্তত করে নুরানি বেগমের দরজায় নক করলো। জানে দরজাটা উনি খুলবে, হলো তাই। আম্মা, ও কই? কেন, ওর খবর দিয়ে তোর কি? ভুল হইয়া গেছে তো, ইচ্ছাকৃত করি নাই, আর কোনোদিন এমন হইব না। ওরে একটু ডাকো না। মাইয়াটা ঘুমাইছে একটু আগে, এতক্ষণ ছটফট করতেছিল। তুইও যা ঘুমা। নাহিদের মনে মেঘ সমান আধার নামলো, কাচুমাচু করে বলল, এই রুমে 3 জন কিভাবে ঘুমাবে? আমি ওরে নিয়ে যাই। না থাক, আমি নিচে মাদুর বিছাইয়া শুয়া পড়ুম, তুই গিয়া ঘুমা।
নাহিদ মাথা চুলকে দুপা এগিয়ে গিয়ে আবারও তার আম্মার দিকে তাকিয়ে কাতর কণ্ঠে বলল, নিয়ে যাই না আম্মা, ওরে ছাড়া আমার ঘুম হইব না। ও আম্মা নিয়ে যাই। এত ভালোবাসলে বকলা কেন বাপ? বউটার সামনে এমন কাতরতা দেখাইতে পারো না? শুনো, স্ত্রীর লোক তার স্বামীর সাথে আহ্লাদ করে, বাচ্চামি করে, এটা স্বাভাবিক। এমন কেন করে জানো? একটু বেশি ভালোবাসা পাওয়ানোর লাগা। একটু তো হাতের মেহেদিই দেখাইতে গেছে। মানলাম ব্যস্ত আছিলাম, দুটো ছোট প্রশংসা করলে কোনো ক্ষতি হইতো না। নাহিদ মাথা নিচু করে নেই। বাপরে বাপ, সামান্য একটু বকার জন্য পারলে তার আম্মা তার জেল জরিমানা করে ফেলে। তার আম্মা কি জানে তার আদুরে আহ্লাদি বৌমা অফিসে তার চেয়েও 3 গুণ বেশি বকাঝকা করে নাহিদকে। এসব জানবে কোথা থেকে? যাও, বউ নিয়ে যাও, ঘুম যাতে না ভাঙে। নুরানি বেগম রেগে গেলেই এমন করে কথা বলে নাহিদের সাথে। নাহিদ আর কথা পায় না। লজ্জার মাথা খেয়ে ঘুমন্ত বউকে নিজের কোলে তুলে নেয়। মায়ের দিকে না তাকিয়ে তনুজাকে নিয়ে রুমে চলে এলো। ওকে বিছানায় শুয়ে দিয়ে ওর দিকে ঝুঁকে আছে নাহিদ। তনুজার চোখের কোণে পানির দাগ শুকিয়ে আছে। আল্লাহ, এত কান্না করতে পারেন আপনি? সামান্য বকার জন্য এত কাঁদা লাগে? এখন অনেক আদর করব, যতটুকু বকেছি তার চেয়ে অধিক আদর দিব। নাহিদ এক পশলা চুমুর বর্ষণ ঘটিয়ে ফেলে তনুজার পুরো মুখ জুড়ে। তনুজা ঘুমের ঘোরেই ডাকে, নাহিদ। বলুন। তনুজা এক হাত বাড়িয়ে দিয়ে বাচ্চাদের মতো বলল, বুকে নাও নাহিদ, আমায় বুকে নাও। নাহিদ কি দেরি করা মানুষ? সাথে সাথে জাপটে ধরে ওকে। প্রতিদিনের মতোই তনুজার ঘুম ভাঙতে নিজেকে নাহিদের বাহুডরে পেল। অভ্যাসবশত নাহিদের বুকে নিজের নাক ঘষে নাহিদের শরীরে ঘ্রাণ নেয়। এসব এখন তনুজার নিত্যদিনের অভ্যাস। আজ নাহিদের ঘুমও ভেঙেছে আরও আগে। তনুজার কর্মকাণ্ডগুলো উপভোগ করছে সে। নাহিদ ওর মাথায় হাত বুলিয়ে দিতেই তনুজা মুখ তুলে তাকায়। নাহিদ একটা সুন্দর হাসি দিয়ে বলল, গুড মর্নিং। বকছো তুমি আমায়? কষ্ট পেয়েছেন? বেশি না কম? অনেক বেশি। এখন কি করলে কষ্ট কমবে? জানি না। আমি জানি কি করলে কমবে। দেখি হাত দেখি। বলে তনুজা মেহেদিরাঙ্গা হাতটা ধরে, সুন্দর ডিজাইন তার মধ্যে নাহিদের নামটা ফুটে আছে। সুন্দর, ভীষণ সুন্দর। এইসবে একদম কষ্ট কমবে না। এবার কমবে দেখেন। বলে তনুজার হাতের তালুতে ঠোঁট ছুঁয়ে দিল পরপর কয়েকবার। তনুজা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নাহিদ এসবে পাত্তা না দিয়ে ওর হাত টেনে নিজের বুকে চেপে ধরে। কাল সন্ধ্যা থেকে আপনাকে না দেখতে পেয়ে আমারও কষ্ট হয়েছে। এখানে, ঠিক এখানে ব্যথা হয়েছে। আমার রুমে ঘুমালেন কেন জানেন না? আপনাকে ছাড়া আমি ঘুমাতে পারি না। তনুজা যেন সকাল সকাল আকাশের চাঁদ হাতে পেল। সে বুঝে না নাহিদের অনুভূতি। অবশ্যই বুঝে, নীরবে সবটা গ্রহণ করে। এই যে এখন প্রকাশ করলো এক টুকরো অনুভূতি। এত সুখ সুখ লাগছে তনুজার। নাহিদের বুকে নিচ থেকে হাত রেখে তনুজা বলল, এখানে নাহিদ। হ্যাঁ। আমার জন্য? হ্যাঁ। আমার জন্য তোমার বুকে কষ্ট হয় কেন? কেন হয় বলুন তো? ভালোবাসো আমায়? আপনি বুঝে নেন। শুধু আমি বলবো, আপনার চোখের পানি অসহ্য হয় না? আপনাকে না দেখলে কষ্ট হয় বুকের মধ্যে। আপনি যখন বুকের কাছে থাকেন তখন শান্তি লাগে, মন চায় একদম বুকের মধ্যে ঢুকিয়ে রাখি। এসব কেন হয় ম্যাডাম? তোমার মনকে প্রশ্ন করো। করেছি অনেকবার, উত্তর যা আসে তা কি হয়? কোথায় আপনি আর কোথায় আমি? আপনার সাথে আমার যায় না। কোন দিক থেকে যান? কোনো দিক থেকে যায় না। আপনি কত সুন্দরী আর আমি? পুরুষের সৌন্দর্যে নারী আটকায় না নাহিদ। নারী আটকায় পুরুষের সুন্দর ব্যবহার, দায়িত্ব, ভালোবাসা আর ব্যক্তিত্বে। নাহিদ আবারও কিছু বলবে তার আগেই তনুজার ফোনটা বেজে উঠল। ফোনটা কানে ধরে তনুজার চোখ মুখ কুঁচকে ফেলল। অর্ক, সাবধানে কথা বলো। কাকে কি বলছো তুমি? তোমাকে নাকি? ফোনটা কেড়ে নিল নাহিদ। ওই হারামজাদা, আমার বউকে কেন কল দিয়েছিস? ওই দিনের মারটা ভুলে গেছিস? আজ থেকে আমার বউকে তুই খালাম্মা ডাকবি। বয়সে আমার বউ কত বড় তা জানিস? আমারও বড়, তোরও বড়, বুঝেছিস? মাতালের বাচ্চা, ডাক খালাম্মা বলে ডাক বলছি। তনুজা কটমট করে নাহিদের দিকে তাকায়। ফোনটা ছো মেরে নিয়ে কলটা ডিসকানেক্টেড করে বলল,
আমি খালাম্মা? আমাকে খালাম্মা লাগে? আমি বয়সে 2 বছরের বড় তোমার, এই জন্য খালাম্মা ডাকবে? আজ থেকে আর কথা বলবে না তুমি আমার সাথে। বলে তনুজা উঠে চলে গেল। নাহিদ বলল বিপাকে, বইয়ের রাগটা মাত্রই ভাঙালো, এখন আবার রাগিয়ে দিল। কি অশান্তি! আজ তনুজা নাহিদকে রেখেই অফিসে চলে গেল। রাগটা একটু কমেনি। কথায় কথায় তাকে খালাম্মা ডাকা বের করবে এই ছেলের। কত বড় বেয়াদব! বউকে ডাকে খালাম্মা, অসভ্যের অসভ্য। নাহিদ আজ একাই অফিসে যাচ্ছে। অর্ধেক রাস্তা যেতে একটা কালো গাড়ি এসে সামনে দাঁড়ালো। কিছু বুঝে ওঠার আগে কয়েকজন লোক এসে নিয়ে গেল একটা চেয়ারে। হাত পা বেঁধে রাখা হয়েছে নাহিদকে। অর্ক টলতে টলতে নিজের দিকে আসতেই দেখে ঘটনা বুঝে নিল নাহিদ। বিরক্ত চোখে তাকিয়ে বলল, কি রে হাদারাম, আমাকে তুলে এনেছিস কেন? আমার তনুজাকে দিয়ে দে। ওই খালাম্মাকে দিয়ে তুই কি করবি শালা? আমি সুস্থ সবল মানুষকে ওনাকে সামলে পারি না, তুই মাতাল কিভাবে সামলাবি? অর্ক দুদিকে মাথা ঝাড়া দিয়ে বলল, তুই দিয়ে দে, আমি কিভাবে সামলাবো সেটা আমার ব্যাপার। আলু কলা নাকি যে চাইলেই দিয়ে দিব? হাতটা খুলে দে আমার, তারপর তোকে দিচ্ছি আমি উত্তম মধ্যম। অর্ক হাসলো দাঁত বের করে। মাল খেয়ে টাল হয়ে আছে, হোঁচট খাচ্ছে বারবার। কোনো রকমে এসে বসলো নাহিদের সামনে। আমাকে আবুল মনে হয় যে তোর হাত খুলবো? শালা, উড়ে এসে জুড়ে বসেছিস। পাখি ফেলে পুষে রাখলাম আমি, আর তুই এসে খাঁচায় বন্দি করলি। শালা ফাপড় বাস, ছাড় বলছি আমাকে। তনুজাকে কয়বার ছুঁয়েছিস সেটা বল। আমার বউকে আমি কতবার ছুঁয়েছি সেটা তোকে কেন বলবো শালা? অর্ক ধুম করে একটা ঘুষি বসালো নাহিদের নাকে। ফিনকি দিয়ে রক্ত বের হলো। ওর কলার চেপে ধরে বলল, যেটা জিজ্ঞেস করছিস সেটা বল, নয়তো আজ তোকে খুন করে ফেলবো। নাহিদ মোটো ভয় পেল না, উল্টো বাঁকা হেসে বলল, বহুবার। অর্ক আরেক ঘা বসানোর আগে ওর ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তনুজার নাম্বার। কল রিসিভ করতে ও পাশ থেকে বলল, নাহিদ কে ছেড়ে দাও অর্ক। কোন সাহসে তুমি ওকে তুলে নিয়ে গেছো? নিজের বিপদ নিজে ডেকে আনলে। ওহ বেবি, তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? আমি ভয় পাই এসব হুমকির। মোস্তাক মির্জার ছেলে আমি, আমার ক্ষমতা সম্পর্কে ধারণা নেই তোমার। তোর বাপের ক্ষমতা আমাকে পরে দেখাস, আগে আমার ক্ষমতা দেখ। কিছুক্ষণ পর তোর বাপও বাপ করবে। তনুজা কল কাটতে সেখানে হুড়মুড় করে পুলিশ আর প্রেসের লোক ঢুকলো। ডাঙ্ক অবস্থায় ডাকশো অর্ককে অ্যারেস্ট করা হলো। সেটা লাইভ টেলিকাস্ট করলো প্রেসের লোকেরা। নাইট সবটা নীরব দর্শক হয়ে দেখলো। কয়েকদিন হলো তনুজা একদম এড়িয়ে যাচ্ছে নাহিদকে। কথাই বলে না ওর সাথে। কিছু একটা নিয়ে বেশ ছোটাছুটি করছে। নাহিদ জিজ্ঞেস করলে কিছু বলে না। স্বাধীন শুধু এদিক ওদিক ছুটছে। ওর মধ্যে একদিন তহিদ খন্দকার এলো অফিসে। তখন তনুজা অফিসে ছিল না। সেটা জেনে উনি এসেছেন নাহিদের সাথে কথা বলতে। অনেকক্ষণ পর্যন্ত উনি তীক্ষ্ণ চোখে নাহিদের দিকে তাকিয়ে থেকে বলল, আমার মেয়ের পাশে দাঁড়ানোর মতো কি যোগ্যতা আছে তোমার? কোন সাহসে তুমি ওকে বিয়ে করলে? ওই মাতাল অর্কের কি যোগ্যতা ছিল যে আপনি তাকে ম্যাডামের জন্য সিলেক্ট করলেন? ওর বাবার কত কোটি আছে জানো? সারা জীবন আরাম আয়েশ করে কাটিয়ে দিতে পারতো আমার মেয়ে। কিন্তু বোকা মেয়েটা বুঝলো না, নিজের জন্য তোমার মতো একটা মিডল ক্লাস একজনকে পছন্দ করলো। আমি কিছুতেই বুঝতে পারছি না তোমাকে কেন এই শহরে কি ছেলের অভাব পড়েছে। অপমানে মুখটা থমথমে হয়ে গেল নাহিদের মুখ। এই হীনমন্যতাই তো সে ভুগে। তনুজার পাশে সে আসলেই অযোগ্য। তৈত খন্দকারের কথাই তীর ঠিক জায়গায় লেগেছে বুঝতে পেরে উনি আরো বলল, হুট করেই হয়তো মেয়েটা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু কখনো তোমার সাথে ভালো থাকবে না। তুমি বলো ও কি সুখী তোমার সাথে? বিলাসিতা বড় হওয়া মেয়েটা অ্যাডজাস্টমেন্ট করে জীবন পার করবে। একজন বাবা হিসেবে এটা মেনে নেওয়া সম্ভব না। এই কথাগুলো নাহিদকে পুরো নড়বড়ে করে দিয়েছে। ওর মুখের অবস্থা দেখেই বাঁকা হাসলো তহিদ খন্দকার। একটা চেক সাইন করে সেটা এগিয়ে দিল নাহিদের দিকে। নিজের ইচ্ছে মতো এমন বসছি নিও। নাহিদ তাকিয়ে রইল চেকটার দিকে। সেটা ছুঁয়ে দেখারও প্রয়োজন বোধ করলো না। ভাইয়া, তুমি আমার জীবন নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারো না।
আমার জীবন আমার সিদ্ধান্ত, আমি কি করব তার কৈফিয়ত তোমায় দিব না। ওপাশের কথা শোনা যাচ্ছে না। নাহিদ নিজের রুমে দরজায় দাঁড়িয়ে তনুজার কথাগুলো শুনছে। আমি তোমাকে ভালোবাসি, সেটাকে হাতিয়ার করো না ভাইয়া। আমি ভালো আছি, তুমি কেন বুঝতে চাইছো না? প্লিজ ভাইয়া, বোঝার চেষ্টা করো আমার কথা, প্লিজ। তনুজার পুরো কথা শুনে ওপাশের ব্যক্তি কল কেটে দিল। ঠুকরে উঠল তনুজা। ওর বিয়ের ব্যাপারটা জানার পর থেকে তন্ময় কল দিয়ে নানাভাবে ওই সম্পর্ক থেকে বের হতে বলছে। এসব নিয়ে ঝামেলা হচ্ছে দুজনের। তন্ময় বিদেশ থেকে আসার পরও একবারের জন্য তনুজার সাথে দেখা করেনি। তনুজা ছুটে গেছে বারবার, কিন্তু দেখা করেনি তন্ময়। নাহিদের কাছে এবার সবটা পরিষ্কার হলো তনুজা এমন ছোটাছুটির কারণ। নাহিদ রুমের ভিতর ঢুকলো। ওকে লক্ষ্য না করেই তনুজা নিজ মনেই বলল, ভাইয়া আমি তোমাকে ভালোবাসি, প্লিজ ভাইয়া একটু বোঝো আমায়। স্বামী স্ত্রীর সেজে থাকার অভিনয়, এবার এসব নাটকের বিয়ের থেকে মুক্তি চাই আমি। বুঝতে পেরেছেন আপনি? কিসের নাটক অভিনয়ের কথা বলছো তুমি? নাহিদ, আমাদের অনুভূতিগুলো তুমি বলেছিলে তো আমাকে। এভাবে একসাথে এক বিছানায় ঘুমালে কখনো কখনো এসব হয়ে যায়, কিন্তু সেটা ভালোবাসা না। আর আপনাকে ভালোবাসার প্রশ্নই আসে না। আপনাকে শুধু আমি ওই নেশাখোরের থেকে বাঁচাতে বিয়েটা করেছি। সেখানে কোনো ভালো লাগা কিংবা ভালোবাসা ছিল না। শর্তে দিয়ে বিয়েটা করেছেন, ভুলে গেছেন? তনুজা যেন বাকরুদ্ধ হয়ে গেল নাহিদের কথা শুনে। তনুজা কিছু বলার আগে নাহিদ সেখান থেকে চলে গেল। তনুজা নিজের চুল টেনে ধরল। এসব কি হচ্ছে তার সাথে? অনেক ভেবেচিন্তে নাহিদের সাথে রাতে কথা বলার সিদ্ধান্ত নিল, কিন্তু আজ নাহিদ তনুজার আগে ঘুমিয়ে গেল। যা কখনো হয়নি তাই হলো। সারাটা রাত তনুজা ছটফট করলো, একটু ঘুমাতে পারল না। সকালে ঘুম থেকে উঠো তনুজার বিধ্বস্ত মুখ দেখেও নাহিদের কোনো ভাবান্তর হলো না। নাহিদের এমন নিলিপ্ততা তনুজাকে ভেঙে গুড়িয়ে দিল। আমি আমাদের বিয়েটা টিকিয়ে রাখতে চাই। আমি চাই না। কারণ আপনাকে আমি ভালোবাসি না। কারণ আমি তোমাকে ভালোবাসি। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল নাহিদ। বুকের ভেতরটা কেঁপে উঠল। সেটা তনুজাকে বুঝতে না দিয়ে বলল, সেটা আপনার সমস্যা, আমার নাই। দ্রুত আমার বাসা থেকে চলে যান। আমি চাই না আর মায়া বারুক আমার মা বোনের। বলে নাহিদ বেরিয়ে গেল। সবচেয়ে কঠিন যুদ্ধ চলল নিজের সাথে। ভেতরের যন্ত্রণার খবর কেউ জানলো না। বারান্দায় দাঁড়িয়ে আছে তনুজা, দৃষ্টি তার আকাশের পানে স্থির। আজও অফিসে যায়নি। সকালে নাহিদের বলা কথাগুলো শুনে সবটা এলোমেলো হয়ে গেল। হঠাৎ করেই গান ধরল তনুজা। আমার কেমন জানি করে মন, কেমন জানি করে, ইচ্ছেগুলো যত্নে সাজাই আমি তোমার তরে। তুমি আমার এমন আবেগ জনম জনম ধরে, আমার ইচ্ছেগুলো যত্নে সাজাই আমি তোমার তরে। মনের আরশে তুমি পড়ছি, আসমান জমিন জানে, ভালোবাসি বেহিসাবি গোপনে গোপনে। তুমি আমার এমন আবেগ জনম জনম ধরে, ইচ্ছেগুলো যত্নে সাজাই আমি তোমার তরে। গাইতে গাইতে তনুজা মুখ চেপে কেঁদে দিল। নাহিদের চোখ ছাপিয়ে জল পড়ছে। একে তো তনুজাকে কষ্ট দিচ্ছে, অন্যদিকে নিজের বুকটা জ্বলে যাচ্ছে। নুরানি বেগম আজ 3 দিন শান্ত চোখে সবটা দেখছে। তনুজার মুখে হাসি নেই। মেয়েটা ঠিকমতো খাওয়া দাওয়া করে না। চোখে নিচে কালি বলে দিচ্ছে রাতে ঘুমায় না মেয়েটা। উনি নিজেই গেল তনুজার সাথে কথা বলতে। ওদের রুমে গিয়ে দেখলো তনুজা ফ্লোরে বসে আছে এলোমেলো ভাবে। উনি গিয়ে পাশে বসলো। কি হয়েছে আম্মা, আপনি মুক্তার মতো হাসিখানি দেখি না কেন? তনুজা ছলছল চোখে তাকাই ওনার দিকে। উনি ওর মাথায় হাত রাখতে তনুজা ঝরঝর করে কেঁদে দিল। কি হয়েছে কও আমারে? আপনার ছেলেকে আমি খুব ভালোবাসি আম্মা, অনেক বেশি ভালোবাসি। ওকে ছাড়া আমি থাকতে পারবো না। নুরানি বেগম বুঝলো না সমস্যাটা। তনুজা এতটুকু বলেই তনুজা কান্নায় ভেঙে পড়ল। নাইতে এলো খুব রাত করে। নুরানি বেগম অপেক্ষা করছিল ওর জন্য। আম্মা ঘুমাও নাই কেন? কত রাত হইছে? জায়গা আছো কেন? শরীর
খারাপ হইব তো। সন্তানরা কষ্টে থাকলে কি মায়ের চোখে ঘুম আসে বাপ? নাহিদ বুঝলো মায়ের কথার মর্ম, কথা এড়ানোর জন্য বলল, আম্মা আমি রুমে যাচ্ছি, ক্লান্ত লাগছে ভীষণ। পালাচ্ছিস? কেন পালাবো আম্মা, সত্যি ক্লান্ত লাগছে। এদিকে আয়, আমার পাশে বস। নাহিদ গিয়ে মায়ের পাশে বসলো। নুরানি বেগম ছেলের মাথায় স্নেহের হাত বুলিয়ে বলল, মাইয়াটা খুব কষ্ট পাইতেছে বাপ, ঠিক মতো খায় না, ঘুমায় না, চোখের সামনে হুড়ের লাহান মাইয়াটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে বাপ। নাহিদ আর নিজেকে সামলাতে পারল না, ওর মাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। নুরানি বেগম বুঝলো ছেলে মেয়ে দুটো কিছু একটা হয়েছে, কিন্তু উনি জেনেই ছাড়বে। নাহিদ ওর মাকে বুঝে শুনে ঘুমাতে পাঠালো। নিজের রুমের দিকে গিয়ে দেখলো তনুজা ফ্লোরে শুয়ে আছে। নাহিদ গিয়ে দূরত্ব রেখে ফ্লোরে বসলো। তনুজার মায়াবী মুখটার দিকে অপলক তাকিয়ে থেকে বলল, জানি কষ্ট পাচ্ছেন, আপনার কষ্টের দিন শেষ হয়ে আসছে ম্যাডাম, আর মাত্র 2টো দিন, তারপর আপনি চলে যাবেন। আপনার ভাই ভীষণ ভালো মানুষ, সে আপনার ভালো চায়। আপনাকে যোগ্য কারোর সাথে উনি আবার আপনার বিয়ে দিবে। ভালো থাকবেন আপনি। আমি চাই আমার ভালোবাসা ভালো থাক, আর সব কিছুর জন্য আপনাকে সরি। তনুজা চোখ খুলে দেখলো সে ফ্লোরে শুয়ে আছে, হাতে ভর দিয়ে বসলো। দেখলো নাহিদ বিছানায় ঘুমাচ্ছে। এটা দেখে তনুজার কষ্টের মাত্রা ভালো। নাহিদের এমন বদল কোনোভাবেই মানা যাচ্ছে না। এভাবে কেটে গেল 2 দিন। তনুজা এই 2টো দিন ঠাই বসে রইল একইভাবে। নুরানি বেগম আর নুহা অনেক চেষ্টা করেও ওকে নড়াতে পারেনি। আর নাহিদ সব দেখো না দেখার ভান করে আছে। আজ তন্ময় আসবে ওকে নিতে। নাহিদ রাতে জানিয়েছে, কিন্তু তনুজা ছিল নির্লিপ্ত। আপনার ভাইয়া এসেছে, চলুন। আমি কোথাও যাব না। যেতে আপনাকে হবেই। জোর করে বের করে দিবে। শর্ত অনুযায়ী আপনার নিজ থেকে চলে যাওয়ার কথা, তারপরও যখন যাচ্ছেন না তখন জোর করতে হবে। এই মধ্যবিত্ত জীবন আপনার জন্য না। আপনি কেন সারা জীবন আমাদের সাথে অ্যাডজাস্ট করবেন? এসব কার বলা কথা নাহিদ? আমার। তোমার কথা আর চিন্তা ভাবনা ও তোমার মন গড়া, সেখানে আমায় কেন টানছো? আমি তো একবারও বলিনি আমি অ্যাডজাস্ট করছি কিংবা আমার অসুবিধা হচ্ছে। তবে তুমি কেন এমন করছো? আমি আমাদের সম্পর্কটা রাখতে চাই, আমি সংসার করতে চাই। আমি চাই না। নাহিদের এক কথায় তনুজা থেমে যায়, শুধু অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। তন্ময় বেলা 10টায় আসে তনুজাকে নিতে। নুহা এসে জানাই তনুজাকে, কিন্তু সে নড়ে না। নাহিদ এসে তনুজাকে জোর করে রুম থেকে বের করে। আমি যাব না নাহিদ, কোথাও যাব না, ছাড়ো আমায়। আমি নিজের সংসার ছেড়ে কোথাও যাব না। নাহিদ শুনলো না কিছুই। তনুজাকে টেনে নিয়ে গেল ড্রয়িং রুমে। নুরানি বেগম এগিয়ে এলো ছেলেকে আটকাতে, কিন্তু নাহিদ শুনলো না কিছুই। তন্ময়ের সামনে দাঁড়িয়ে বলল, নিয়ে যান আপনার বোনকে। আমি যাব না আম্মা, আমি যাব না আম্মা, আপনার ছেলেকে বারণ করুন। তনুজার হাত শক্ত করে ধরল তন্ময়। চল আমার সাথে তনু। এটা আমার সংসার ভাইয়া, আমি নিজের হাতে সাজিয়েছি। এই সংসার ছেড়ে আমি যাব না। তনুজার এত আহাজারি আর্তনাদ কেউ শুনল না। তন্ময় ওকে টেনে হিসে বাসা থেকে বের করতে নাহিদ ওদের মুখের উপর দরজা বন্ধ করে দিল। আজ 3 দিন হলো নাহিদের ছোট বাসাটাই তনুজা নেই। মেয়েটার যাওয়ার সময় সকল হাসি আনন্দ নিয়ে গেছে, রেখে গেছে সব দুঃখ কষ্ট। নুরানি বেগম সেদিন ওর জন্য কেঁদে কুটে বুক ভাসিয়েছেন। আর একবারের জন্য ছেলে মুখোমুখি হয়নি। তনুজাকে বের করে দিয়ে যে নিজের রুমে ঢুকেছে আর বের হয়নি। নুহাও আসেনি। আজ কি যেন মনে করে নুহা ভাইয়ের রুমে উকি দিতে আটকে উঠল। আম্মা, ভাইজানের রুমে আসো, ভাইজান জানি কেমন করতেছে। মেয়ের চিৎকারে নুরানি বেগম ছুটে এলো ছেলের রুমে। ফ্লোরে শুয়ে তপড়াচ্ছে নাহিদ। নুরানি বেগম ছেলের মাথা কোলে তুলে নিল। কি হয়েছে বাপ, এমন করতেছিস কেন? আল্লাহ, কি হয়েছে তোর? কথা বল বাপ আমার। নুহারে 1 গ্লাস পানি দিয়ে আয়। নুহা ছুটে গিয়ে পানি আনলো। অল্প একটু পানি জোর করে নাহিদের মুখে দিল। নুরানি বেগম ছেলের বুকে হাত বুলিয়ে দিয়েছে। কি হয়েছে বাপ, আমারে কও। নাহিদের চোখের কোণ দিয়ে তরল গড়িয়ে পড়ছে। বুক চেপে ধরে বলল, আম্মা আমার বুকটা জ্বলে যাচ্ছে, অসহ্য ব্যথা হচ্ছে আম্মা। এখনই হাসপাতালে নিয়ে যাবো, চল বাপ।
নাহিদ এবার ওর মায়ের কোলে মুখ গুজে কেঁদে দিল। আমার বুকটা তার জন্য পুড়ছে আম্মা, তারে ছাড়া আমি নিঃস্ব আম্মা। এত ভালোবাসলে তারাই দিলি কেন পাষাণের মতো? মায়াটা এত আহাজারি মন গড়ল না তোর? আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে আম্মা, তারে আমি নিজের থেকে ওরে বেশি ভালোবাসি। আপনি জানেন না আম্মা, আমার বুকে পাথর চাপা দিয়ে তারে তাড়াই দিছি। কেন করলি এমন বাপ? মায়াটা কষ্ট পাইতেছে, তুইও পাচ্ছিস, কেন করলি এমন? আমি তার যোগ্য না আম্মা, তার বাপ ভাই আমার চোখে আঙুল দিয়া বোঝাইছে আমি তার যোগ্য না। তারা টাকা দিয়ে আমার ভালোবাসা কিনতে চাইছে। তোমরা কেউ জানো গত 15 দিনে কি কি হয়েছে? কতভাবে উনাকে আমার থেকে দূর করে রাখছে, কত হুমকি দিছে। তারপর আমি তারে ছাড়তে চাই নাই, কিন্তু তারা বুঝাইলো তার সুন্দর ভবিষ্যৎ আমার জন্য নষ্ট হয়ে যাচ্ছে। তার বিলাসবহুল জীবনযাপনের পথে কাটা আমি তাকে সিঁড়ি করে টাকা কামাইছি। আমি আর সহ্য করতে পারি নাই। বাইরে থেকে এসব শুনে এসে একটু একটু করে তারে কষ্ট দিছি, নিজের থেকে দূরে সরাইছি। তারে কষ্ট দিয়ে আমার ভেতরটা হাহাকার করে উঠল। আম্মা, ও আম্মা, আমি আর সইতে পারছি না। ছেলের হাহাকারে নুরানি বেগমও কেঁদে দিল। আজ তাদের অঢেল টাকা পয়সা নেই বলেই এত অপমান অসম্মান সহ্য করতে হচ্ছে। নাহিদ চাকরিটা ছেড়ে দিয়েছে। সেদিনের পর থেকে আর অফিসে যায়নি। নুরানি বেগমও সিদ্ধান্ত নিয়েছেন ছেলেকে নিয়ে গ্রামে চলে যাবে। এখানে থাকলে তার ছেলেটা মরে যাবে। 6 দিনে নাহিদের অবস্থা বেহাল, খাওয়া দাওয়া করে না বললেই চলে। তাই উনি কালীগ্রামে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। উনি আর নুহা জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। নুহা একটার পর একটা বড় বড় নিঃশ্বাস ফেলছে। আম্মা, ভাবি এত ভালোবেসে সবটা সাজিয়ে আমার মনে হচ্ছে ওনার সাজানো সংসার আমি নষ্ট করে ফেলছি। আমার খুব কষ্ট হচ্ছে আম্মা। বলে নুহা চোখ মুছে। ঘরের প্রতিটি কোণায় তনুজার হাতের স্পর্শ। নিজে হাতে সাজিয়েছিল মেয়েটা। আহমরি দামি জিনিসপত্র না হলেও সবগুলো বড্ড শখের। নুরানি বেগম শাড়ির আঁচলে চোখ মুছে কর্নার থেকে আর্টিফিশিয়াল ফুলগুলো খুলে নিল। নাহিদ বসে আছে রুমের এক কোণে। শ্যামলা চেহারাটাই কালো মেঘ জমেছে। এই ঘর কত শত স্মৃতি তনুজার, সব ছেড়ে আজ চলে যাবে তারা। নোহা এলো ভাইকে ডাকতে। ভাইজান চলো, আম্মা বলছে সকাল সকাল বের হবে। নাহিদ চোখ মুছে উঠে দাঁড়ায়। ব্যাগপত্র নিয়ে বের হওয়ার আগেই পাগলের মতো ছুটে আসে তন্ময়। কিছু বুঝে ওঠার আগেই নাহিদের পা জড়িয়ে ধরে বসে পড়ে। আমাকে মাফ করে দিও নাহিদ, আমাকে মাফ করে দিও। আমি ভুল করেছি, পাপার প্ররোচনায় পড়ে ভুল করেছি। তনু, ভালো কথা ভেবেই সব করেছি। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না ভাই, শুধু ওর ভালোটাই চেয়েছি, কিন্তু বুঝতে পারিনি ও এমন কিছু করবে। আমার তনু। নাহিদের কলিজা বোধ হয়ে কেউ খামচে ধরল। কাপা কাপা গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে ওনার? আপনারা বলেছিলেন উনি ভালো থাকবে, তাই আমি নিজের বুকে পাথর রেখে ওনাকে দূরে সরিয়ে দিয়েছি। আজ কিন্তু আমি মানব না। আমার ভুলে আজ আমার বোনটা। কি হয়েছে বলেন না কেন? ওনার কি হয়েছে? সুসাইড করেছে তনু। নাহিদের দুনিয়াটা বোধ হয়ে দুলে উঠল কয়েক মুহূর্তে। স্তব্ধ নাহিদ অল্প সময়ের মধ্যেই নিজের শরীর ছেড়ে দিল। হাসপাতালের এয়ার কন্ডিশনের রুমটা নীরব নিস্তব্ধ হয়ে আছে। গুমট আধার আবছা চোখ খুলে তনুজা মনে হলো দীর্ঘদিনের ঘুমিয়েছিল, যা রেশ কাটতে চাইছে। নড়াচড়াবিহীন কাটলো মিনিট 5। ধীরে ধীরে সবটা মনে পড়ল। মস্তিষ্ক সজাগ হতেই টনক নড়ল। অনুভব করতে পারল চিরচেনা ঘ্রাণ। তার ঘাড়ে মুখ গুজে তারই উপর শুয়ে আছে একজন। তনুজা নিজের ডান হাতটা আস্তে করে রাখলো নাহিদের পিঠে। কেন এসেছো আমার কাছে? তাড়িয়ে দিয়েছিল তো আমাকে। তনুজার কথার প্রতি উত্তর এলো না। কাঁধটা ভিজিয়ে দিচ্ছে। তনুজা নড়ে চড়ে উঠতেই আরো ঘনিষ্ঠভাবে নাহিদ মুখ গুজলো ওর ঘাড়ে। শিরশির করে উঠল তনুজার গায়া। খামছে ধরে নাহিদের পিঠের কাজটা। কি হয়েছে? কাঁদছো কেন? আপনি জানেন না কি হয়েছে? এতটা স্বার্থপর আপনি একবারও ভাবলেন না আমার কি হবে? তোমার কি? তুমি তো আমায় ভালোবাসো না। সেটাই তো, বুকের মধ্যে এত যত্ন করে রেখেছিলাম তো এমনি এমনি। কেন রেখেছিলে? ভালোবাসি বলে। ভালোবাসো ভীষণ। তবে কষ্ট দিলে কেন?
যতটা দিয়েছি আদর দিয়ে দ্বিগুণ পুষিয়ে দিব বাবুই সোনা। নাহিদের এমন আহ্লাদি কথাই তনুজার রাগ অভিমান গলে পানি। আপ্লুত হয়ে নাহিদকে জড়িয়ে ধরল। আমি তোমায় ছাড়া বাঁচবো না নাহিদ, আমাকে ছেড়ে দিও না। আমায় আবার বিয়ে করবেন 6 মাসের জন্য নয়, সারা জীবনের জন্য করবেন। হুম। মহা ধুমধামে তনুজা নাহিদের আবার বিয়ে হলো। সেই ছোট বাসায় নতুন করে তনুজাকে বরণ করে তোলা হলো। নাহিদ অগোছালো ছোট রুমটা আজ ফুলে ফুলে সাজানো। ঘরের মাঝে বড় বড় বধূ বেশে দাঁড়িয়ে আছে তনুজা। অন্য রকমের অনুভূতি ঘিরে ধরেছে ওকে। লজ্জায় আড়ষ্ট তনুজা। ওকে আর একটু দিতে নাহিদ এসে পিছন থেকে জড়িয়ে ধরল। আপনাকে ভীষণ সুন্দর লাগছে। এত সুন্দর কেন আপনি? জানি না, সরো ঘুমাবো। ঘুমের এত তাড়া কিসের? অনেকদিন হলো আমি ঠিকমতো ঘুমাই না জানো। তোমার বুকে যে ঘুমিয়েছিলাম শেষ শান্তির ঘুম ছিল সেটা। তবে চলুন, আমার টাকায় কিনা খাটে আমার বউকে জড়িয়ে ধরে ঘুমাবো, আদরে সোহাগে ভরিয়ে দিব। আসুন আসুন। লজ্জে আড়ষ্ট তনুজা নাহিদের বুকে মুখ লুকালো। নাহিদ বড্ড আদুরে তনুজাকে আগলে নিল। ভালোবাসায় ভরিয়ে দিল লাজে রাঙ্গা বধূকে।